রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া ঈদ স্পেশাল। এক্স্যাক্টলি তাই, এবং শুরু হয়ে গেল কিন্তু ঈদ আয়োজন ভৌতিক দুনিয়াতেও। এবং নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ঈদ স্পেশাল হবে, খুবই অসাধারণ। এবং আজকে কিন্তু আমরা ঈদ স্পেশাল এপিসোড করছি। তার থেকে বড় কথা হচ্ছে ঈদুল আজহা 2025, এবং আপনাদের সবাইকে ঈদ স্পেশালের জন্য ঈদ মোবারক জানাতে চাই। বিকজ আমি বিলিভ করি যারা যারা গতকাল ঈদ আয়োজন বা ঈদ করেছেন তাদের জন্য কালকের দিনটা অনেক সুন্দর ছিল এবং অনেক মহিমান্বিত ছিল, অনেক দুর্দান্ত ছিল। সো সেইখান থেকে যদি বলি তাহলে বলতে হবে যে আপনাদের ঈদের আয়োজন যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে এক মহিমান্বিত ভয়ঙ্কর সুন্দর ডার্ক ইসমাইল জিনের ঘটনা শোনাতে। বিকজ আমি চাই ঈদ স্পেশাল ঘটনা স্পেশাল হোক, খুবই স্পেশাল হোক। বিকজ ইসমাইল জিন ইজ কাইন্ড অফ, মানে ইসমাইল জিন হচ্ছে আমাদের ভৌতিক দুনিয়াকে কাইন্ড অফ আঁকড়ে ধরে রাখছে বা দারুণ কিছু দিচ্ছে সবসময়। আমি চাই যে সবসময় আপনারা ইসমাইল জিনের ঘটনা যখন শুনবেন তখন অবশ্যই হেডফোন কানে লাগিয়ে শুনবেন, বিকজ ইট ইজ টোটালি অ্যামেজিং কিছু আপনাদেরকে সবসময় শুনিয়ে এসেছি আমি। ইসমাইল জিনের ঘটনা সব সময় অ্যামেজিং ছিল এবং আজকেও অ্যামেজিং হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ঘটনা কিন্তু ফিরোজ ভাইয়ের লেখার সবচেয়ে মাস্টারপিস ঘটনা ছিল। আই বিলিভ আপনাদের কাছে আজকের ঘটনা অনেক ভালো লাগবে। পুরো একটা এপিসোড জুড়েই আপনারা একটাই ঘটনা শুনবেন, আর কোনো ঘটনা থাকছে না। ঈদ স্পেশাল এপিসোড সর্বমোট 3টা হবে। এর ভিতরে আজকে ঈদ স্পেশাল এপিসোড 1 শুনবো, কাল আমরা 2 শুনবো, এরপরে 3 শুনবো। এবং প্রথমটা আমরা ইসমাইল জিন দিয়ে শুরু করছি। অ্যান্ড আজকে আমি বিশ্বাস করি যে আপনাদের যখন ঘটনা শুনবেন তখন অন্য এক দুনিয়ায় আপনারা হারিয়ে যাবেন, এটা আমি একদম লিখে দিতে পারি। বিকজ স্টোরিটা আমি যখন পড়ছিলাম আমার হাত পা শেক করছিল। ওহ মাই গড, এত জোস একটা স্টোরি ছিল, মানে আমি আসলে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা ঘটনা আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। বেসিক্যালি ঘটনাটা নরখাদকের একটা ঘটনা, এবং আমি বিলিভ করি যে নরখাদকের এই ঘটনা বা কুল পিশাচের ঘটনা আপনাদের কাছে সবসময় ভালো লাগে এবং আজকেও ক্রিপি একটা ফিলিংস দেবে। খুব সুন্দর, খুব সাবলীল এবং খুব গোছানো একটা ঘটনা। এনিওয়েজ, আমি বেশি কথা বাড়াবো না, বিকজ বেশি কথা বাড়ালে সময় নষ্ট হবে, কালক্ষেপণ করবো না, ঘটনায় চলে যাব। যাওয়ার আগে আবারও বলবো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভৌতিক দুনিয়ার ঈদ স্পেশাল এপিসোড 1। চলে যাই সরাসরি ইসমাইল জিনের আজকের ঘটনায়। আমি বিলিভ করি যে ইসমাইল জিনের আজকের ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। চলে যাই সরাসরি আজকের ঘটনায়। এবং যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারাও যদি অ্যাকচুয়ালি ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাতে চান দেন অবশ্যই লিখে পাঠাবেন ভৌতিক দুনিয়ার ইমেল আইডিতে। ইমেল আইডিটা হচ্ছে bhautikduniya@gmail.com। দিস ইজ বেসিক্যালি ইট। আমি কথা বাড়াবো না, চলে যাই সরাসরি ইসমাইল জিনের মহিমান্বিত এবং স্পেশাল এই ঘটনায়। শুরু করছি ইসমাইল জিনের ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি ফিরোজ খান আজ আবারও ঈদ স্পেশাল একটা ঘটনা নিয়ে হাজির হলাম।
আশা নয়, বিশ্বাস করি আপনি অনেক বেশি আনন্দ পাবেন আজকের এই ঘটনাটা শুনে এবং শুনিয়ে। আজ আবারও জাকির দাদার এক ইসমাইল জিনের ঘটনা এবং আজকের ঘটনাটিতে আমি জাকির দাদার এক অলৌকিক শক্তির ঘটনা বর্ণনা করেছি। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। বলছেন বরাবরের মতোই জাকির হোসেন দাদা। শোনো ফিরোজ, আজকে আমি যে ঘটনা তোমাকে বলবো না, সেই ঘটনাটা শুনে আমার রীতিমতো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে এই ঘটনা শুনে তোমার কেমন লাগতে পারে। বাট আমি যখন এই ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছিল। আমি বিশ্বাস করতে পারিনি যে এমন এক ঘটনার সম্মুখীন হব আমি। একটা কথা বলে রাখি, ইসমাইল নামের যে জিন, তার সাথে আমার যে বন্ধন ছিল সেটা কিন্তু আজকে নয়, অনেক আগে। আমি যখন ছোট ছিলাম তখন ইসমাইল জিনকে আমি পেয়েছিলাম। সে আমার ভেতরে থাকে, আমার শরীরের ভেতরে তার অবস্থান। সে আমার সঙ্গী, আর তার দেওয়া অলৌকিক শক্তি আমাকে বহুবার বিপদ থেকে বাঁচিয়েছে। কিন্তু আজকের এই গল্প এমন এক গল্প যেখানে আমার এক শক্তি আমি যা দিয়ে প্রথমবারের মতো এক গ্রামের ভেতরে ঢুকেছিলাম। বিশ্বাস করো, ইসমাইলের দেওয়া এমন অলৌকিক শক্তি আমার ভিতরে আছে যা আমি কখনো কল্পনা করতে পারিনি। যাও ঘটনায় যাই। ওই দিন রাত্রিবেলা বেশ বাতাসের বনবন একটা শব্দ ছিল, আর দূরে কোথাও একটা কুকুরের করুণ কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আমার ছোট্ট কুটির একটা হারিকেন মৃত আলো জ্বলছিল। আমি মেঝেতে বসেছিলাম, হাতে একটা পুরোনো তসবি, মাথায় সাদা টুপি। ওটা কেমন যেন অস্থির লাগছিল। তেমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো। রাত তখন 12টা। আমি বললাম, এত রাতে গে? আমি উঠে দরজাটা খুললাম। লক্ষ্য করলাম দরজার ওপাশে মোস্তারান মিয়া। আমি খুব ভালো করে চিনি, পাশের গ্রামের ধরমপুর গ্রামের প্রধান। তার মুখে রীতিমতো ভয় সাদা হয়ে গেছে, কাপড় ময়লা, আর চোখে এক অদ্ভুত আতঙ্ক, মুখ যেন ফ্যাকাশ হয়ে গেছে, আর তার হাত রীতিমতো কাঁপছে। শ্বাস ফেলার শব্দ বোঝা যাচ্ছে, এত দূর থেকে হেঁটে আসছে। আমি রীতিমতো ডাকলাম, মোস্তারান তোমার কি হয়েছে এত রাতে? হ্যাঁ। আমি খুব অবাক হচ্ছিলাম তার এইরকম বেশভূষা দিয়ে, কেমন না প্রচন্ড প্রতাপশালী একজন মানুষ। গ্রাম প্রধান কিন্তু যাইতে ব্যাপার না। সে রীতিমতো হাঁপাতে হাঁপাতে বসলো। আমি তাকে এক গ্লাস পানি দিলাম। পানিটা খেয়ে সে একটু শান্ত হলো। তারপর ফিসফিস করে বলল, জাকির দাদা, আমাদের গ্রামে অনেক বড় বিপদ। এমন বিপদ যে আপনি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না, বিশ্বাস করুন। আমি রীতিমতো চুপ করে তার দিকে তাকিয়ে থাকলাম। তার চোখে শুধু ভয় নয়, একজন অসহায়তার লক্ষণ দেখতে পাচ্ছিলাম। আমি বললাম, শান্ত, সমস্ত ঘটনা করে বলে কি হয়েছে, ঠিক আছে? কোনো কিছু বাদ দিবে না। মোস্তারিন গলা খাকারি দিয়ে শুরু করলো ঘটনা। ধরমপুর একটা শান্ত গ্রাম ছিল। সবুজ ধান ক্ষেত, নদীর পাড়ে বুকের সারি, আর সহজ সরল মানুষ। সন্ধ্যা হলে মানুষজন গল্পে মেতে উঠত, বাচ্চারা মাঠে খেলতে যেত। কিন্তু গত কয়েক মাস ধরে সেই শান্তিটা ওঠা হয়ে গেছে। একটা অমানুষের গ্রামে ঢুকেছে। প্রতি অমাবস্যার রাতে সে কবর থেকে উঠে আসে, আর যাকে পায় তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপর মোস্তারিন আবার বলল, প্রথমে আমরা ভেবেছিলাম বাঘ বা ভাল্লুক হবে, কিন্তু জাকির দাদা, এইটা কোনো সাধারণ জানোয়ার নয়। এইটা মানুষের মতো, কিন্তু মানুষ না, জানেন? তার নখ বড় বড়, চোখ একেবারে লাল, টকটকে লাল, মুখে রক্তের মতো দাগ দেখা যায়, আর যাকে ধরে তার হাড় পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে দেয়। এখন পর্যন্ত 7 জন মানুষ মারা গেছে। গ্রামের মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারে না। সন্ধ্যা নামলে দরজা জানালা বন্ধ করে ফেলছে। আমরা অনেক বিপদে আছি। আমি রীতিমতো চুপচাপ করে শুনছিলাম। মোস্তারিন থামলো, তারপর আরো একটু কিছু নিচু স্বরে বলল, আমরা জানি এটা কি। এটা আমাদের গ্রামের কবিরাজ হাফিজ মিয়া। আমি বললাম, হাফিজ মিয়া? এই নামটা শুনে রীতিমতো আমার রীতিমতো কুচকে গেল। আমার জানা মতে হাফিজ মিয়া ছিলেন ধরমপুরের একজন সম্মানিত মানুষ। তিনি একজন কবিরাজ ছিলেন। তিনি ঝাড়ফুঁক করতেন, অসুখ সারাতে পারতেন, গরিবদের বিনা পয়সা ওষুধ দিতেন। খুব ভালো মানুষ ছিলেন। তার মুখে সবসময় হাসি থাকতো। গ্রামের বাচ্চারা তাকে আব্বা বলে ডাকতো।
এমনকি সবাই তাকে রীতিমতো অনেক ভালোবাসত। কি এমন হলো যে সে নরখাদক হয়ে যায়, আমার মাথায় খেলছিল না। আমি বললাম, হাফিজ মিয়া তো মারা গেছে 6 মাস আগে, আপনি কিভাবে বলছেন এই কথা? আমি বুঝতে পারলাম না। হ্যাঁ জাকির দাদা, তিনি মারা গেছেন, কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। মোরসালিনের গলা রীতিমতো কাঁপছিল। তিনি একটা পিশাচের আক্রমণে মারা গেছে, বিশ্বাস করেন। আমরা তখনও বুঝিনি, কিন্তু তার মৃত্যুর পর থেকে এই অভিশাপ শুরু হয়েছে হুজুর, এই অভিশাপ শুরু হয়েছে। মোরসালিনের কথা শুনে আমার মনটা ভারী হয়ে গেল। আমি তাকে বললাম, হাফিজ মিয়ার মৃত্যুর কথাটা আমাকে একটু বিস্তারিত বলো তো, কি হয়েছিল তার সাথে? মোরসালিন গল্প শুরু করলো। হুজুর, হাফিজ মিয়া ছিলেন ধরুনপুরের আলোর মতো। তার বয়স ছিল 60-এর কাছাকাছি, আপনি তো জানেন। কিন্তু তার শরীর ছিল খুব জোরালো। ওরে বাবারে বাবা, তিনি শুধু কবিরাজে ছিলেন না, জিন পিশাচের সঙ্গে লড়াই করতেন। মানুষ বলতো তার নাকি অনেক অলৌকিক অনেক অলৌকিক শক্তি আছে। তিনি কখনো ভয় পাইতেন না কাউরে। কিন্তু 6 মাস আগে এক অমাবস্যার রাতে সবকিছু বদলে গেল হুজুর। সেদিন রাতে হাফিজ মিয়া গ্রামের পাশের জঙ্গলে গিয়েছিলেন। কেউ জানে না কেন তিনি একা একা গিয়েছিলেন। হাতে তার পুরনো লাঠি আর একটা ছোট্ট তাবিজ ছিল। মোরসালিন এতটুকু বলে থামলো আর বলল, আমরা তাকে অনেক বারণ করছিলাম, জঙ্গলটা অভিশপ্ত বলে গুজব ছিল, কিন্তু তিনি বলেছিলেন আমাকে যেতে হবে, কিছু একটা ডাকছে আমাকে, বুঝতে পেরেছ? পরদিন সকালে গ্রামের কিছু যুবক জঙ্গলে গিয়ে হাফিজ মিয়ার মৃতদেহ পায়। তার বুক রীতিমতো সারা একেবারে সিরা ফেলছিল, হাত পা থেতলে দিছিল, জানেন? ওরে বিভৎস মৃত্যু, ওরে বিভৎস মৃত্যু। আর মুখে অদ্ভুত এক আতঙ্ক ছিল, জানেন? তার কলিজা আর নারী ভুড়ি বের হয়েছিল, আর তার চোখ খোলা ছিল যেন মৃত্যুর আগে ভয়াবহ কিছু দেখছে। তার কাপড় রীতিমতো ছিঁড়ে শুদ্ধ ছিল, আর শরীরের গভীরে নখের আসর ছিল। কিন্তু সবচাইতে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন? তার বুকের ক্ষতটা ভয়ঙ্কর এক ক্ষত ছিল, কিছু একটা হৃৎপিণ্ড সিরা নিয়ে গেছে। এতটুকু বলে মোরসালিন থেমে গেল। তার চোখ রীতিমতো পানি চিকচিক করছে। জাকির দাদা, তাকে কবর দিয়েছিলাম আমরা, কিন্তু তার মৃত্যুর পর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। প্রথম রাতে হস 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 করে শব্দ হইতো, জানেন? তারপর গ্রামের পশু পাখি নিখোঁজ হওয়া শুরু হলো। আমরা তো ভাবছিলাম হয়তো বা শিয়াল বা বন্য প্রাণী হবে, কিন্তু 1 মাস পর প্রথম মানুষ মারা গেল, জানেন? মোরসালিনের গলা ভারী হয়ে গেল। সে বলল, প্রথম শিকার ছিল রহিম চাচা, বুড়ো মানুষ। রাতে মাঠে গিয়েছিল, পরদিন তার দেহ পাওয়া গেল নদীর পারে। তার পেট রীতিমতো ছিঁড়ে ফেলা, তার হাতের হাড় ভাঙা ছিল, আর মুখটা যেন কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাইছে, জানেন? আমার রীতিমতো বুঝতে পারতেছিলাম না কি করবো, এরকম বিভৎস অবস্থা। মোরসালিনের কথা শুনে আমার গা শিউরে উঠলো। মোরসালিন আরো বলল, তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে এটা ঘটতেছে। আমরা প্রথমে কিছুই বুঝিনি, কিন্তু একদিন রাতে গ্রামের এক ছেলে হাসান কবরস্থানের কাছে গেছিল। সে দেখেছে হাফিজ মিয়ার কবর থেকে কিছু একটা উঠা বের হয়ে আসতেছে, জানেন? সে ভয় পালিয়ে এসেছিল। পরদিন আমরা কবরটা দেখতে গেছিলাম, মাটি নাড়ানো, যেন কিছু একটা বেরিয়ে এসেছে। আমি আর কিছু বললাম না। মোরসালিনের কথা এক অন্ধকার ছায়া যেন আমার মনের ভেতরে গভীর দাগ পড়ল। হাফিজ মিয়ার মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না। আমি যা বুঝতে পারছিলাম, এর ভিতরে অলৌকিক কোনো শক্তির কাজ করেছে। কিন্তু কি সেটা? কেন হাফিজ মিয়া এমন নরঘাতক হয়ে ফিরে এসেছেন? ঘটনাটা কি? মোরসালিন আরো বললেন, হাফিজ মিয়ার মৃত্যুর আগে 3 দিন আমাদেরকে সতর্ক করেছিলেন, বলেছিলেন জঙ্গলে কিছু একটা আছে, এটা কোনো জানোয়ার নয়, এটা একটা পিশাচ। আর তিনি বলতেন, আমি এটার মুখোমুখি হব, ওটা আমাকে নিয়ে ফিরে যেতে চায়, আমি ওটা শেষ করব। জাকির দাদা, আমরা আর পারতেছি না, আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি যদি না আসেন এই গ্রাম শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন। সবাই মরতে বসতেছে, সবাই। আমি মাথা নাড়লাম, বললাম, আচ্ছা মোরসালিন, আজ রাতে তো আর কিছু করা যাবে না, তুমি গ্রামে ফিরে যাও, আমি কাল সকালবেলা আসছি, কেমন? মোরসালিন আমার হাত ধরে কৃতজ্ঞতা জানালো। চোখে একটা আশার আলো ফুটে উঠলো তার।
এরপর সে চলে গেল। আমি দরজা বন্ধ করে চুপচাপ প্রায় আধা ঘন্টা বসেছিলাম। ওটা কেমন যেন ভারী হয়ে গেছিল। ভাবছিলাম একটা মানুষ কতটা কতটা অসহায় হলে আমার কাছে আসতে পারে। মানুষের জীবন কতটা ভয়ঙ্কর। আমি বুঝতে পারছিলাম এই জিন এমন এক জিন যা কবর থেকে উঠে আসে, কিন্তু কেন? এর পেছনে কিছু গভীর রহস্য তো অবশ্যই আছে। এইভাবে করে চিন্তা করতে করতে রাত গভীর হয়ে গেল। আমি আমার ছোট্ট ঘরে গেলাম। ঘরটা অন্ধকার ছিল, শুধু হারিকেনের মৃদু আলো যেন চলচল করছে। দেয়ালে ছায়া নাচছিল, যেন আমার মনের অস্থিরতার প্রতিচ্ছবি সেখানে ভাসছে। আমি তসবিটা মাথায় ঠেকিয়ে চোখ বন্ধ করলাম। স্মাইল, 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 আমি রীতিমতো ফিসফিস করে ডাকলাম। স্মাইল, তুমি কোথায় আছো? দেখা দাও, আমার সাথে কথা বলো। কয়েক মুহূর্ত চুপ, তারপর আমার মাথার ভেতর থেকে গম্ভীর গলা বলে উঠল, কি হয়েছে হুজুর? আমি আমার রাজ্যে ব্যস্ত আছি, এত রাতে আমাকে কেন ডাকছেন? ইসমাইলের গলায় এক প্রকার বিরক্তি ছিল। আমি বললাম, একটা বড় বিপদে পড়েছি। ধনপুর গ্রাম তো তুমি চিনো, ওই গ্রামে নাকি নরখাতক মানুষ খাচ্ছে। হাফিজ মিয়া নামের এক কবিরাজ মৃত্যুর পরে নাকি নরখাতক হয়ে গেছে, যেটা শুনলাম। আমার তো সাহায্য দরকার আপনার। ইসমাইল কিছুক্ষণ হাসলো। তার হাসি শুনে আমার মনটা কেমন যেন হালকা হল, কিন্তু তার কথা ভারী হয়ে গেল। ওর বলল, হুজুর, তুমি তো আমার শক্তি পেয়েছ, আমি কি এখনই আসবো? আমি বললাম, না, তুমি তো বলে ভালো একটা কথা বলেছো। আমি তাহলে একটা কাজ করি, আমি আগে নিজে দেখতে চাই। তুমি তৈরি থাকো কিন্তু, কেমন? আমি তোমার শক্তিটা আমি নিজের ভেতরে দিয়ে একটু চেষ্টা করি, কেমন? ইসমাইল আর কিছু বললো না। আমি তসবি হাতে নিয়ে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করলাম, আর আস্তে আস্তে ইসমাইলের এক তাবিজ আমার মাথা থেকে ধীরে ধীরে মালিশ করতে লাগলাম। আর ধীরে ধীরে আমার শরীরে ইসমাইলের দেয়া সে অলৌকিক শক্তি আছে, সেটা শক্তি দিয়ে রীতিমতো আমি অনেক কিছুই দেখতে পারি। আমি বুঝতে পারলাম সেই শক্তি আমার ভিতরে ধীরে ধীরে ঝিলিক দিচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার রূহকে ধনপুরে পাঠাবো। আমি জানতে চাই সেখানে কি হয়েছে। আর ইসমাইলের দেয়া এই অলৌকিক শক্তি এমন এক শক্তি যা দিয়ে আমি, আমার শরীর এখানে থাকবে, আমার বাসায় থাকবে, কিন্তু আমার রূহ সেখানে চলে যাবে যেখানে আমার যাওয়া প্রয়োজন। আমি বেজেতে বসে ধ্যানে ঢুকলাম। আমার শরীর শান্ত হয়ে গেছে, মন যেন নিস্তব্ধ। প্রায় 3 ঘন্টা ধ্যানের পর আমার শরীর হালকা হয়ে গেল। আমার চোখ যেন বন্ধ হয়ে গেল। মুহূর্তে আমার ভেতরে কেমন একটা ঝাঁকি দিয়ে উঠল। আমার শরীরটা হালকা হয়ে গেল। কিছুটা দেখতে পাচ্ছিলাম, একটা উজ্জ্বল আলোর মতো। আমার রূহ আমার শরীর থেকে বেরিয়ে এলো। আমি যেন বহর্তি বেলুনের মতো হালকা হয়ে ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছি, আরো উপরে উঠছি। ধীরে ধীরে শরীর একদম অসাড় হয়ে গেল। আমি বুঝতে পারলাম চারিদিকে অন্ধকার, এক অন্ধকারের ভেতরে আমার অদ্ভুত চেতনা কাজ করছে। ভেসে চললাম, ধীরে ধীরে ভেসে চললাম, এবং ভেসে চলতে চলতে একটা সময় আমার রূহ পৌঁছে গেল ধনপুর। হ্যাঁ, এই তো ধনপুর। উপর থেকে দেখতে পাচ্ছি একটা বিশাল গ্রাম। চারিদিকে জোনাকি পোকার থাকার কথা, কিন্তু কেন যেন আজ সেখানে আমি কোন জোনাকি দেখলাম না। যাদের আলো ফুটে উঠেছে ঠিকই, কিন্তু সেই গ্রামে কোন রকম যাদের আলো দেখা যাচ্ছে না। কেমন যেন কয়েকটা বাড়িতে শুধু লাইট বা বোমের আলো দাপ দাপ করছে, আর পুরো গ্রাম যেন আইসোলেটেড হয়ে আছে। কেমন যেন একটু ধোঁয়াটে লাগছিল সবকিছু। রাতে যেন অন্ধকারটা গ্রামটাকে মৃত করে তুলেছিল। আকাশে চাঁদ নেই, কেমন যেন ঝিমিয়ে করছে। আমার রূহটা গ্রামের উপরে ভেসে ভেসে আস্তে আস্তে নিচে নামলো।
ঘরের দরজা বন্ধ, কিন্তু কিছু ঘরের মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে। একটা ঘরের জানালার ফাঁক দিয়ে আমি দেখলাম একজন মা তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। তার চোখে এক রাশ ভয়, ঠোঁটে ধোয়া। আরেকটা ঘরে এক বৃদ্ধ ধোয়া পড়ছেন, তার হাতে তসবি, রীতিমতো কাঁপছে। গ্রামের রাস্তায় কেউ নেই, শুধু কিছু দূরে কুকুরগুলো দাঁড়িয়ে কিছুটা দেখে তারা যেন ভয় কাঁদছে। বাতাসে একটা ঠান্ডা কাঁপুনি, কেমন যেন পচা মাংসের মতো একটা গন্ধ হচ্ছে। আমার রুহের মধ্যে এক অস্বস্তি যেন ছড়িয়ে পড়ল। আমি গ্রামের কবরস্থানে গিয়ে পৌঁছলাম। পুরো কবরের মাঝে হাফিজ মিয়ার কবরটা আলাদা করে চলে যায়। মাটিতে সামান্য ফাটল যেন কিছুটা নাড়াচাড়া করছে। আমি অপেক্ষা করলাম। চারিদিকে নিস্তব্ধতা যেন আরো বেড়েই চলেছে, শুধু কাকের ডাক। হঠাৎ মাটিটা কেঁপে উঠল। আমি নিচু এবং গম্ভীর শব্দ ছিল, যেন মাটি তলা থেকে কিছুটা জেগে উঠছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার রুহের মধ্যে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। কবরের মাটি ধীরে ধীরে কাঁপতে 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 ঠাস করে মাটি ফেটে গেল। প্রথমে ছোট ছোট ফাটল, তারপর মাটিটা একদম উঠে হলো, যেন কিছু একটা জোরে একটা বেরিয়ে আসছে, কিছু একটা বেরিয়ে আসছে। একটা হাত, একটা লম্বা হাত সে কবর থেকে বেরিয়ে এলো। কালো নখ, ত্বক যেন ফ্যাকাশে, যেন মৃত ছোঁয়া লেগে আছে। তারপর ধীরে ধীরে আমি দেখলাম, আমার রুহ দেখল পুরো শরীর। হাফিজ মিয়া ছিলেন, কিন্তু এখন আর তিনি নেই। তার চোখ লাল হয়ে গেছে, যেন আগুনের শিখা। মুখে রক্তের দাগ, দাগগুলো বাইরে বেরিয়ে আসছে যেন কুমিরের মতো। তার শরীর থেকে একটা পচা গন্ধ ছড়িয়ে আসছে। আমি স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলাম। আর তার হাতের নখগুলো রীতিমতো বাটিতে আটকে আছে। সে হাঁটছে না, ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে তার মাটি থেকে কিছুটা উপরে। আমি যেন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। এইটা কোনো মানুষ নয়, এটা নরঘাতক। সে গ্রামের দিকে এগিয়ে গেল। আমি তার পেছনে পেছনে গেলাম, কিন্তু আমার রূহ কাউকে দেখা দেয় না। গ্রামের একটা ঘরের কাছে গিয়ে থামলো। ঘরটা ছোট ছিল, মাটির দেয়াল, ঘরের চাউনি, দরজাটা কাঠের ছিল, পুরোনো ফাটল ধরা। আমি দেখলাম ঘরের ভেতরে একটা পরিবার, একটা বৃদ্ধ, তার স্ত্রী আর তার ছোট্ট একটা মেয়ে। তার রীতিমতো দরজার কাছে একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছেন। বৃদ্ধ দোয়া পড়ছেন আর তার স্ত্রী মেয়েকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছেন। নরঘাতকটা দরজার কাছে এসে দাঁড়ালো। তার লাল লাল চোখ রীতিমতো জ্বলছে। সে দরজাটা ধাক্কা দিল। কাঠের দরজা রীতিমতো কেঁপে উঠল। ভেতর থেকে একটা চাপা চিৎকার। বৃদ্ধ দোয়া থামিয়ে দরজার দিকে তাকালেন। কে কে? তার গলা রীতিমতো কাঁপছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সবকিছু যেন চোখের সামনে। নরঘাতক আরেকটা ধাক্কা দিল। দরজাটা ঠাস করে ভেঙে পড়ল। আমি স্পষ্ট দেখলাম বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তার হাতে একটা লাঠি। সে থর থর করে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে বললেন, চলে যা, চলে যা, চলে যা। কিন্তু নরঘাতকের মুখে এক ভয়ঙ্কর হাসি। সে এক লাফে রীতিমতো ঘরের ভেতর ঢুকে গেল। আমার রূহ যেন সবকিছু দেখে একেবারে থর থর করে কাঁপছিল। আমি দেখতে চাইনি, কিন্তু দেখতে হলো। নরঘাতক বৃদ্ধের উপরে ঝাঁপিয়ে পড়ল আর তার নখ বৃদ্ধের বুক ভেদ করে চলে গেল। রক্তটা ছিটে পড়ল দেয়ালে। বৃদ্ধের স্ত্রী চিৎকার করলেন। মেয়েটা কাঁদতে শুরু করলো। নরঘাতক তাদের দিকে তাকালো। তার মুখে রক্ত লেগে আছে। দাঁত দিয়ে যে বৃদ্ধের মাংস রীতিমতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি শুনতে পেলাম হাড় ভাঙার কর্মর কর্মর শব্দ।
মাংস ছেঁড়ার শব্দ, কচমচ 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 করে করে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আর রক্ত চারিদিকে ছিটে ছিটে পড়ছে। মেয়েটা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নরখাদকের হাত তার পা ধরে ফেললো। আমি আর দেখতে পারলাম না, আমার রুহ মুহূর্তে কেঁপে উঠলো। আমি ফিরে এলাম, ধক করে আমার শরীরে বাড়ি খেলো। আমি রীতিমতো হাঁপিয়ে উঠলাম, আমার শরীরের মতো ঘামে ভিজে গেছে। হারিকেনের আলো রীতিমতো থরথর করে কাঁপছে। আমার হাতের তসবিটা তখনও ধরা ছিল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। বুঝতে পারলাম এটা কোনো সাধারণ জিন নয়, হতেই পারে না, এটা অন্যরকম কিছু। হাফিজ মিয়ার শরীরে কি ঢুকেছে, কেন সে এমনটা করছে, ঘটনাটা কি? আমি যেন এক ভয়ঙ্কর ভাবনার জগতে হারিয়ে গেলাম। এই অভিশাপ থেকে ধরমপুরের গ্রামকে কিভাবে মুক্ত করতে হবে, কিভাবে কি করব আমি জানি। আমাকে যেতে হবে, আমাকে হাফিজ মিয়ার কবরের সামনে দাঁড়াতেই হবে। আমি ইসমাইলের শক্তির উপর ভরসা করলাম। ইসমাইল, 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 তুমি রেডি দেখো, কাল আমি ধরমপুরে যাচ্ছি। ইসমাইলের গলা ভেসে এলো। সে বলল, হুজুর, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু সাবধান, এটা সহজ হবে না। আমি মাথা নাড়লাম। আমি জানি এই যুদ্ধ আমার জীবনের সবচাইতে কঠিন যুদ্ধ। মুরসালিন চলে যাওয়ার পর রাতটা আমার আর তেমন একটা ঘুম হলো না। আমি তসবিটা হাতে নিয়ে সেই রাতে মোটামুটি বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো একটা ঠান্ডা কাঁপুনি যেন ছিল। মনের ভিতরে যুদ্ধ লেগেছিল যে আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, কেন দেখলাম এতটা ভয়াবহ দৃশ্য, আর নরখাদকটা কেন বৃদ্ধকে মারলো, ঘটনাটা কি? মাথায় কিছু ঢুকছে না। কেন সে নরখাদক কবর থেকে বেরিয়ে আসে, আবার কবরে ফিরে যায়? ভোরের আলো ফুটে আমি উঠে পড়লাম। একটা ছোট্ট কাপড়ের ঝোলায় কিছু জিনিস নিলাম, তসবি, একটা পুরনো তাবিজ আর একটা ছোট্ট কোরআন শরীফ। আমার হাতে একটা লাঠি, যেটা বাবার দেয়া লাঠি ছিল। আমি লাঠিটা নিয়ে শুধু হাঁটার জন্য না, এর ভিতরে অদ্ভুত এক শক্তি আছে যেটা আমি পুরোপুরি এখনো ধারণ করতে পারিনি। আমার বাবা বলেছিলেন আমাকে প্রায় 30 দিন একটানা না খেয়ে ধ্যান করতে হবে, তবে আমি এই লাঠির অলৌকিকতা সম্পর্কে জানতে পারবো। আমি চেষ্টা করেছিলাম, 29 দিন পর্যন্ত গিয়ে আমি আর পারিনি। মরতে বসেছিলাম, পরে 30 দিনের দিন আমাকে পানি খেয়ে ফেলতে হয়েছিল, না হলে আমি তোমার মারাই যেতাম। তা যাই হোক, সেটা অন্য কথা, ফিরোজ, মূল ঘটনায় যাই। তো যাই হোক, আমি দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম সেই ধরমপুর পথে। পথটা সহজ নয়। আমার গ্রাম থেকে সে ধরমপুর প্রায় মোটামুটি 3 ঘন্টার হাঁটা পথ। মাঝে একটা জঙ্গল পড়ে, যেটার নামে মানুষের রীতিমতো অনেক গুজব আছে। জঙ্গলের ভিতর দিন নাকি পায়ে চলা পথ, আর দুপাশে গাছের ছায়া, অন্ধকার। আমি জানতাম এই পথে যেতে হলে শুধু আমার শরীরের জ্বর নয়, সাহসও প্রচুর পরিমাণে লাগবে। সূর্য তখনও পুরোপুরি উঠে আসেনি। আকাশে মেঘের ছায়া রীতিমতো তখনও চলছে, আর পথে কুয়াশা পাতলা আস্তরণ তো আছেই। আমি জঙ্গলের বুকে পৌঁছে গেলাম। বাতাসে একটা অদ্ভুত গন্ধ এলো, যেন পচা পাতা আর কিছু অজানা গন্ধ। আমি তসবিটা হাতে ধরে আয়তাল কুরসি পড়তে শুরু করলাম। পথটা সরু ছিল, আর দুপাশের গাছগুলো যেন আমার দিকে ঝুঁকে আছে। হঠাৎ একটা শব্দ পেলাম, যেন কেউ পাতা মারিয়ে হাঁটছে। আমি থেমে গেলাম, চারপাশ তাকালাম, লক্ষ্য করলাম কেউ নেই সেখানে। কিন্তু আমার বোন বলছে আমি তো একা নই। আমি আবারও হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার পায়ের শব্দটা আরো কাছে চলে এলো। আমি ঘুরে দাঁড়ালাম, বললাম, কে ওখানে? আমার গলা জঙ্গলের নিস্তব্ধতা রীতিমতো প্রতিধ্বনিত হলো। আমার কোনো উত্তর নেই, কিন্তু গাছের পেছনে সেটা ছায়া বুঝতে পারলাম নড়ে উঠছে। আমার হাত লাঠিটা শক্ত করে ধরল। হঠাৎ একটা ঝোঁকা বাতাস, তার সঙ্গে রীতিমতো হিসির শব্দ। আমার সামনে প্রায় 20 হাত দূরে একটা অদ্ভুত প্রাণী। তার শরীর রীতিমতো মানুষের মতো, কিন্তু মাথাটা যেন পশুর মতো ছিল। চোখ দুটো জঞ্জল করছে, আর দাঁতগুলো বাইরে বেরিয়ে এসছে।
আমি শান্ত করা বললাম, তুই কে, সত্যি করে বল। প্রাণীটা হাসলো। তার হাসি শুনে আমার শির দ্বারা দিয়ে রীতিমতো ঠান্ডা স্রোত বেরিয়ে গেল। সে বলল, তুই জাকির তাই না? হাফিজের পথে যাচ্ছিস। তার গলা রীতিমতো এত ভয়ঙ্কর ছিল, রীতিমতো ভয় থরথর করে কাঁপছিলাম। আমি তাজবিটা আবারও রীতিমতো চেপে ধরলাম আর বললাম, তুই কি চাস, সত্যি করে বল। প্রাণীটা এক পা এগিয়ে এলো আর বলল, তোকে থাবাতে হাফিজ আমাদের, তুই তার কাছে যাবি না, বুঝতে পেরেছিস? আমি বুঝলাম এটা কোনো সাধারণ জিন নয়, এর পেছনে এক বড় অপশক্তি আছে। আমি চোখ বন্ধ করে ইসমাইলের দেয়া শক্তির উপরে ভরসা করলাম। আমার শরীরের একটা মোটামুটি উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি চোখ খুললাম। প্রাণীটা তখনও আমার উপরে রীতিমতো ঝাঁপিয়ে আসছে। লাঠিটা তুলে ধরলাম। স্পষ্ট বুঝলাম একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসলো সেই লাঠি থেকে, আর প্রাণীটা চিৎকার করে পিছিয়ে গেল। আমি রীতিমতো তার দিকে তাকিয়ে বললাম, আল্লাহর নামে চলে যা। প্রাণীটা হিস হিস করায় বলল, তুই বাঁচবি না জাকির, এই জঙ্গল তোকে ঘিরে ফেলবে, গিলে ফেলবে। তারপর সেই গাছের আড়ালে বেরিয়ে গেল। আমি রীতিমতো হাঁপিয়ে হাঁপিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার হাতটা রীতিমতো কাঁপছে। এটা শুধুমাত্র শুরু, কিন্তু আমি জানি এই পথে আরো বিপদ আছে। তার থেকে বড় কথা, এই প্রথম আমার জীবনে এই লাঠি থেকে একটা আলো বেরিয়ে আসলো। আমি বুঝলাম না এই লাঠি থেকে অলৌকিক শক্তি কিভাবে আমি পেলাম। আমি তো দাদার দেয়া আমি তো আমার বাবার দেয়া সে আমলটা করতে পারিনি, তাহলে কিভাবে সম্ভব? আমার মাথা খেলছিল না। আমি কি তাহলে অলৌকিক শক্তির আধারে পৌঁছে গেছি? কেমন যেন মাথার ভেতরে ঘোরপাক খাচ্ছিল। একে তো ইসমাইলের দেয়া সেই অলৌকিক শক্তি, তারপর আবার লাঠির ভেতর থেকে এক অলৌকিক শক্তি বেরিয়ে এসেছে। কেমন যেন লাগছিল। জঙ্গল পেরিয়ে আমি ধরুনপুর সীমানায় গিয়ে পৌঁছালাম। সূর্য তখনও মাথার উপরে, কিন্তু গ্রামে ঢোকার মুহূর্তে আমার শরীরটা রীতিমতো কেঁপে কেঁপে উঠলো। একটা ঠান্ডা স্রোত আমার শির দাঁড়াতে রীতিমতো বেয়ে নামলো। আমার মন বলছে, এই গ্রামে কিছু একটা আছে, এমন এক অন্ধকারের শক্তি যা যে কোনো সময় আমাকে গ্রাস করতে পারে। আমার হাতের তসবিটা শক্ত করে ধরলাম, কিন্তু আমার পা রীতিমতো থরথর করে কাঁপছে। বাতাসে একটা পচা গন্ধ, যেন মৃত্যুর ছোঁয়া চারিদিকে ছড়িয়ে আছে। গ্রামটা নিস্তব্ধ, রাস্তায় কেউ নেই। কেমন যেন শুনশান এক বদ্ধ পরিবেশ। ঘরের জানালা দিয়ে মানুষ চুপচাপ তাকাচ্ছে, তাদের চোখে মুখে ভয় আর অসহায়তা। আমি যেন তাদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। মানে একটা ব্যাপার বলি তোমাকে, একটা পুরো গ্রাম যদি আইসোলেটেড হয়ে যায় কেমন লাগবে? কেউ নেই চারিদিকে, এমনকি ঝিঝি পোকার শব্দ নেই, কোনো পাখির কিচিরমিচির নেই। কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ। আমার বুকের ভেতরে একটা চাপ সৃষ্টি হলো। আমি জানি এখানে আমার জন্য কিছু একটা অপেক্ষা করছে। আমি তসবিটা হাতে নিয়ে রীতিমতো ঘুরিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি জানি এই সূরা এমন এক শক্তিশালী সূরা যাহা দিয়ে রীতিমতো নিজের শরীরকে বন্ধ রাখা যায়। কিন্তু আমি মনে মনে বেশ ভয় পেয়েছিলাম। আমি মুরসালিনের বাড়ির দিকে চলে গেলাম। যদিও আমি আগে থেকে মুরসালিনের বাড়ি চিনি। পথেরটা কুকুর আমার দিকে তাকিয়ে কু কু করে কাঁদতে শুরু করলো, যেন সে আমাকে সতর্ক করছে এই গ্রামে ভয়ঙ্কর কিছু হবে। আমি থামলাম, চারপাশ ভালো করে তাকিয়ে দেখলাম। গ্রামের মাটিতে কিছু শুকনো রক্তের দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে। আমার শরীর রীতিমতো কেঁপে কেঁপে উঠলো। আমি বুঝলাম এই গ্রামে মৃত্যু করে বেড়াচ্ছে, মৃত্যু। মুরসালিন আমাকে দেখে রীতিমতো দৌড় দিল এবং দৌড়ে রীতিমতো আমার কাছে চলে এলো। তার মুখে আসা আর ভয় মিশানো। জাকির দাদা, আপনি এসেছেন, আপনি এসেছেন। তার গলা রীতিমতো কাঁপতেছে। আর আমি দেখলাম তার হাতে একটা তসবি আর একটা তাবিজ আছে, আর চোখে রীতিমতো ঘুমের অভাব। আমি মাথা নাম আর বললাম, কি অবস্থা গ্রামের? মুরসালিন আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। একটা ছোট্ট ঘর, মাটির মেঝে, দেওয়ালে ফাটল। ঘরের কোণে একটা মোমবাতি জ্বলছে, আর তার দেয়ালে ছায়া নাচছে। আমি বসলাম, কিন্তু আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল। মুরসালিন এক কাপ চা দিয়ে বলতে শুরু করলো, কাল রাতে
কাল রাতে আবারও হয়েছে। গ্রামের একজন রশিদ মোল্লা নিখোঁজ হয়ে গেছে। সকালে তার ঘরে ভাঙ্গা দরজা 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 জানালা ভাঙা পাওয়া গেছে, আর মাটিতে রক্তের দাগ ছিল। আমি চুপচাপ শুনলাম। মোরসালিন বললেন, গ্রামের এখন আপনার দিকে তাকায় আছে গ্রামের মানুষ, কিন্তু কেউ বলতেছে হাফিজ মিয়াকে থামানো অসম্ভব, সে নাকি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি গলা কাকারিতে বললাম, শোনো, আমাকে হাফিজ মিয়ার কবরে নিয়ে চলো কেমন? আমার গলা শান্ত, কিন্তু আমার মনের ভেতর একটা ঝড় তখন উঠছে। আমি জানি আমি যেখানে যাচ্ছি সেখানে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বোরসালিন আমাকে কবরের স্থানে নিয়ে গেল। গ্রামের প্রান্তে নদীর পাশে এক পুরনো কবরস্থান, চারপাশে ঝোপঝাড় আর মাটিতে পুরনো কবরের চিহ্ন। বাতাসে এক ঠান্ডা কাঁপুনি আর পচা মাটির গন্ধ। আমি কবরস্থানের মাঝখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার শরীর রীতিমতো কেঁপে উঠল। এখানে কিছুটা আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি না। একটা অদৃশ্য চোখ আমাকে দেখছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমার হাতে তসবিটা রীতিমতো শেক করছিল, মানে কাঁপছিল। হাফিজ মিয়ার কবরটা আলাদা করে চেনা যায়। মাটিতে একটা সামান্য ফাটল আছে, আর কবরের চারপাশে শুকনো ঘাস আছে। আমি কবরের কাছে গিয়ে দাঁড়ালাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। আমি দেখলাম কবরের মাটিতে কিছুটা অদ্ভুত চিহ্ন, যেন নখের আঁচড় আছে। আমার মন বলছিল এই কবর এখনো জীবন্ত হয়ে আছে, এই কবর কোনো এক অভিশাপ লেগে আছে। আমি মাটিতে বসে রুকিয়া পড়তে শুরু করলাম। আমার ঠোঁটে আয়াত, কিন্তু আমার চোখে চারপাশের মতো ঘুরছে। হঠাৎ একটা শব্দ, নিচু গম্ভীর, যেন মাটির তলা থেকে কিছু নড়ছে। আমি থেমে গেলাম। মোরসালিন আমার পাশে দাঁড়িয়ে, তার রীতিমতো মুখ ফ্যাকাশে। সে বলল, জাকির দাদা, এটা কিসের শব্দ? আমি বললাম, শান্ত শান্ত হও। কিন্তু আমার নিজের হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। আমি আবার রুকা পড়তে শুরু করলাম। হঠাৎ বাতাস রীতিমতো থমকে গেল। একটা ঠান্ডা স্রোত আমার শরীরে বয়ে গেল। কবরের মাটি কেঁপে কেঁপে উঠল। আমি দেখলাম মাটিতে ফাটল বড় হচ্ছে। হঠাৎ করে একটা হাত বেরিয়ে এলো, লম্বা কালো নখ, ত্বক রীতিমতো ফ্যাকাশে, বিভৎস অবস্থা। আমার গলা মুহূর্তে শুকিয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম। মোরসালিন পিছিয়ে গেল। কবর থেকে ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। এটা হাফিজ মিয়া ছিলেন, কিন্তু বুঝতে পারছিলাম এর শরীরের ভিতরে অন্য কেউ আছে। তার চোখ লাল জল করছে, যেন আগুনের শিখা। মুখে রক্তের দাগ, দাঁতগুলো বাইরে বেরিয়ে আসছে। তার শরীর থেকে একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সে হাঁটছে না, যেন ভাসছে। তার নখ মাটিতে আছড়ে পড়ছে, আর তার মুখে এক ভয়ঙ্কর হাসি। আমি তসবিটা শক্ত করে ধরলাম। বললাম, হাফিজ মিয়া, তুমি কেন এই গ্রামের মানুষকে মারছো? সত্যি করে বলো। আমার গলা তখন শান্ত ছিল, কিন্তু আমার শরীরটা কাঁপছে, থরথর করে কাঁপছে। সে প্রাণীটা একটা হাসি দিল আর বলল, আমি হলাম ঘোল। আমি হলাম ঘোল। মার বাঁচার জন্য রক্ত লাগে, মাংস লাগে। তার গলা এতটাই বিভৎস ছিল, রীতিমতো মাটির তলা কেঁপে কেঁপে আসছে। আমি বললাম, তুমি তো হাফিজ মিয়া ছিলে, তাহলে তুমি তুমি এখন কি করছো? বুঝলাম না, তুমি কিভাবে ঘোল হলে? প্রাণীটা চিৎকার করে বলল, হাফিজ মরে গেছে, আমি তার শরীরে এসেছি, তুই আমাকে থামাতে পারবি না। আমি তসবিটা হাতে ধরে বললাম, চলে যা, চলে যা, এই গ্রাম ছেড়ে চলে যা। প্রাণীটা হাসলো আর বলল, তুই আমাকে থামাতে পারবি না জাকির। বসে আমার দিকে ঝাঁপিয়ে এলো। ঠিক তখনই চারপাশ হঠাৎ করে যেন থমকে গেল। বিশ্বাস করো ফিরোজ, একটা গরম ঝোঁকা আমার ডাক মুখদের রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি দেরি করলাম না, আমি তসবিটা শক্ত করে ধরলাম এবং আমার ঠোঁটে আয়তাল কুরসি পড়লাম। আর আমার প্রাণীটা হঠাৎ করে আমার দিকে আবারও ঝিকিয়ে আসলো। ঠিক
তখনই চারিদিকে নিস্তব্ধতা ভেঙে এক গভীর গুঞ্জন শুরু হলো, যেন হাজার হাজার অদৃশ্য প্রাণী ফিসফিস করছে। আমার শরীর হালকা হয়ে গেল, যেন আমি আমার বাটির সঙ্গে বাঁধা নেই। হঠাৎ করে ফিরে এলাম। আমার চোখ লক্ষ্য করলাম সাদা হয়ে গেল। আমি বাটিতে কিছুটা উপরে রীতিমতো চড়ে গেলাম, যেন হয় ভাসছে। আমার বুকের ভেতরে সে উষ্ণতা যেন ছড়িয়ে পড়ল এবং আমি শীতলতা যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। আমার হাতের তছুটা তখনও কাঁপছে, আর আমার কানে একটা নিচু গম্ভীর শব্দ যেন প্রাচীন শক্তি জেগে উঠেছে। আমার শরীর থেকে আলো রীতিমতো ছড়িয়ে পড়লো। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম আকাশে রীতিমতো হঠাৎ করে বিদ্যুৎ চমকে গেল। এমন এক বিদ্যুৎ যেন বোমা বিস্ফোরণের মতো বিদ্যুৎ হবে। এরপর দেখলাম আকাশ ভেদ করে ছিদ্র করে একটা আলো খুব দ্রুত একেবারে আলোর বেগে আমার মাথার ভেতরে যেন প্রবেশ করলো এবং আমার মাথাটা ছিদ্র করে আমার ভেতরে প্রবেশ করলো এবং আমি মুহূর্তে আলোয় আলোয় আলোকিত হয়ে গেলাম। আর চারিদিকে আমার সেই শরীরের আলো চারিদিকে রীতিমতো ছিটিয়ে গেল এবং একই সাথে আমি মুহূর্তে হাওয়া ভাসতে ভাসতে রীতিমতো ধাপ করে নিচে পড়ে গেলাম। আমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। আমি রীতিমতো গোঙাতে শুরু করলাম, আর এরপর আবারও উঠে বসলাম। আমার মুখ দিয়ে তখনও ফেনা বের হচ্ছিল। আমি তাকালাম, আমি স্পষ্ট বুঝলাম আমার ভেতরে আর কেউ নয়, এটা স্বয়ং ইসমাইল এসে হাজির হয়েছে। ইসমাইল সে প্রতাপশালী জিন, যার কোনো অবয়ব নেই, যার কোনো নির্দিষ্ট আকার নেই। সে আমার ভেতরেই প্রথম প্রবেশ করে। আমার শরীর রীতিমতো আবারও হাওয়ায় ভাসতে লাগলো। এরপর আমি স্পষ্ট অনুভব করলাম আমার শরীর থেকে বেরিয়ে এলো এক আলোর অভাব। এটা আর কেউ না, এটা ছিল ইসমাইল। তার কোনো নির্দিষ্ট আকার নেই, সে শুধু ঝলমলে আলোর ঝড়, যেন হাজার হাজারো তারা একসঙ্গে জ্বলছে। আলোর মাঝে কখনো আলোর ছায়া, কখনো অস্পষ্ট রূপে আসে। তার উপস্থিতি কবরের বাতাস রীতিমতো আরো বেশি ভারী করে দিল। গাছের পাতা রীতিমতো বটবট করতে লাগলো, আর দূরে কাকের ডাক রীতিমতো থেমে গেল। মাটিতে একটা অদ্ভুত কম্পন হলো, যেন পৃথিবী নিজেই ইসমাইলের আগমনে রীতিমতো অনুভব করছে। সবাই রীতিমতো, গ্রামের লোকজন রীতিমতো পালিয়ে গেল। ঘোল পিশাচ রীতিমতো থমকে গেল। তার চোখে প্রথমবার এক অস্থিরতা দেখা গেল। সে পিছিয়ে গেল, তার চোখ রীতিমতো অদ্ভুত ভাবে ভয় কাঁপছে। তার নখ মাটিতে আঁচড় কাটছে, তার বুকের হাসি বেরিয়ে গেছে, আর তার গলা থেকে এক হিস হিস শব্দ বের হলো। সে বলল, তুই কে? ইসমাইল। আলোর অবয়ব আরো বেশি উজ্জ্বল হয়ে উঠল। তার গলা একেবারে গম্ভীর হয়ে গেল, যেন আকাশ ভেদ করে আসছে। সে বলল, তুই আমার বন্ধুর উপর আঘাত করেছিস কুল। তুই জানিস না তুই কার সঙ্গে লড়তে এসেছিস? তার কথাগুলো রীতিমতো কবরস্থানের প্রতিটা কোণে কোণে রীতিমতো প্রতিফলিত হচ্ছিল। আমি দেখলাম কবরের মাটি থর 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 করে কাঁপছে, যেন মুহূর্তে বিশাল এক ভূমিকম্প হয়েছে, আর চারপাশের ঝোপঝাড় যেন ভয় নুয়ে পড়েছে। ঘোর পিশাচ শরীর রীতিমতো কুঁকড়ে গেল। তার চোখ ইসমাইলের আলোর দিকে তাকিয়ে রীতিমতো বাস্ট করলো, কিন্তু সে অসহায় মতো সহ্য করতে পারছে না। কেননা ইসমাইলের আলো এতটাই তীব্র যে কোনো মানুষ ইসমাইলকে দেখলে তার চোখ মুহূর্তে জ্বলে পুরো ছাড় হয়ে যাবে। ইসমাইল তখন বলল, তুই কি? তার গলা এতটা ক্রোধ আর বিষে আছে। ইসমাইল ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। তার আলো অবয়ব যেন আরো বাড়ছে। কবরের স্থানের অন্ধকার যেন গ্রাস করে নিচ্ছে সেই পুরো আলো, পুরো গ্রামকে রীতিমতো আলোকিত করে দিল মুহূর্তে। সে বলে উঠল, আমি এমন এক সত্তা যার কোনো নির্দিষ্ট শরীর নেই। আমি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারি। আমার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি ইসমাইল। কথাগুলো যেন বাতাসে আগুনের মতো মুহূর্তে ছড়িয়ে পড়ল। আমি দেখলাম কবরস্থানের মাটিতে রীতিমতো ফাটল ধরেছে, আর
ঘোল শরীর থেকে রীতিমতো কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ইসমাইলের আরো হঠাৎ করে রীতিমতো ছায়া মূর্তিটা স্পষ্ট হলো। এটা মানুষের রূপ, কিন্তু তার দৃষ্টি শূন্য, যারা অন্ধকারের গভীরে হারিয়ে গেছে। ঘোল এবার বেশ ভয় কাঁপতে শুরু করলো আর বলল, দেখ ইসমাইল, তুই আমাকে ধ্বংস করতে পারবি না। আমি হলাম ঘোল। ইসমাইলের গলা আবারও শোনা গেল, তোর সবাই শেষ ঘোল। তুই এই পৃথিবীর আর কাউকে কষ্ট দিতে পারবি না। তার আলোর বলয়ে রীতিমতো চারপাশে বৃত্ত তৈরি হলো। বৃত্তের ভেতর থেকে ঘোল শরীর রীতিমতো গড়ে যাচ্ছিল। তার নখ মাটিতে আছড়ে গেছে আর তার বুক রীতিমতো রক্ত বের হওয়া শুরু হলো। আমি দেখলাম তার চোখ ধীরে ধীরে নিভে যাচ্ছে। হঠাৎ একটা অদ্ভুত প্রচন্ড শব্দ হলো। ঘোলের শরীরে রীতিমতো কালো ধোঁয়া বেরিয়ে এলো। এরপর ইসমাইল এসে একদম ধাপ করে সে পিশাচের গলা চেপে ধরল আর বলল, আবার চোখের দিকে তাকা বলছি। সে পিশাচ চোখ বড় বড় করে ইসমাইলের চোখের দিকে তাকালো, আর মুহূর্তে তার শরীর ভেঙে ভেঙে পড়ল। একদম ভেঙে বালু কণা হয়ে গেল, ধোঁয়া হয়ে আকাশে মিলিয়ে গেল, আর কবরস্থান আবারও মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ইসমাইলের আলোর অবব ধীরে ধীরে আমার দিকে রীতিমতো ফিরে এলো আর বলল, হুজুর, তুমি ঠিক আছো তো? তার গলায় একটা নরম সুর ছিল। আমি মাটিতে পড়েছিলাম। আমার নখ দিয়ে তখনও রক্ত বেরোচ্ছে এবং নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মুখ ফ্যাকাশ হয়ে গেছে। আমার শরীরটা দুর্বল লাগছিল, মাথা ঘুরছে। আমি হাঁপাতে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ওই পিশাচের কি হলো? তখন ইসমাইল বলল, হুজুর, আমি ওকে এমন এক মহাজাগতিক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি যেখান থেকে আর কোনোদিন এই পৃথিবীতে আসতে পারবে না। কোনো মানব সমাজেও ফিরে আসতে পারবে না। ও মহাজাগতিক এক জেলখানায় বন্দি আজকে থেকে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে এই গ্রাম আর কখনো অভিশাপ আসবে না। আমি রীতিমতো ইসমাইলকে জড়িয়ে ধরলাম আর বললাম, ধন্যবাদ ভাই, এত শক্তি তোমার। মাশাআল্লাহ, আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি তুমি। ইসমাইল হাসলো। তারপর তার আলোর অবব আমার শরীরে ফিরে গেল। আমি উঠে দাঁড়ালাম। গ্রামের মানুষ ফিরে এসেছে, তাদের মুখে আনন্দ, কৃতজ্ঞতা। মোরসালিন আমার হাত ধরে বলল, জাকির দাদা, আপনি আমাদেরকে বাঁচাইছেন। আপনি আমাদের গুরু। আপনি আমাদেরকে বাঁচাইছেন। আপনাকে অনেক অনেক ভালোবাসা। আমি হাসলাম, কিন্তু আমার মনের ভেতরে একটা প্রশ্ন রয়ে গেল। কেন, কি এমন কাজ করেছিল হাফিজ মিয়া যার কারণে এমন ভয়ঙ্কর অভিশাপের শুরু হলো? কি আর করার, একটা কথা আছে, কোনো রহস্য থাকাই ভালো। সেই রহস্য ভেদ করা উচিত নয়। আমি আর কিছু করলাম না, গ্রাম থেকে ফিরে আসলাম। পরের কয়েকদিন গ্রামে থাকলাম। মানুষ আবারও হাসতে শুরু করলো। বাচ্চারা মাঠে খেলছে, দরজা জানালা খোলা। কিন্তু আমি জানি এই গ্রাম একটা সময় কতটা ভয়ঙ্কর ছিল। হাফিজ মিয়ার মৃত্যুর পর মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল এই গ্রাম। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। বুঝতে পেরেছ ফিরোজ? যাও, এখন যাও, ঘুমাও। রাত হয়ে গেছে অনেক, 12টা বাজে। যাও ঘুমাও, কেমন? অন্য সময় আরেক ভয়ঙ্কর ঘটনা শোনাবো। তো প্রাণপ্রিয় জেফরি ভাই, কেমন লাগলো আজকের ইসমাইল চীনের ঘটনা? আশা নয়, আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায়, দেন কমেন্ট করে জানাবেন। ঈদ মোবারক। ঈদের খুশিতে সবাই যে যেখান থেকে আছেন আমার জন্য দোয়া করবেন, যেন এমন অজস্র অসাধারণ সব ঘটনা আপনাদের জন্য আবার নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান বলছিলাম, বীরপুর থেকে।
অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ইট। আমরা কিন্তু শুনে ফেললাম ভৌতিক দুনিয়ার ঈদ স্পেশাল এপিসোড 1, অ্যান্ড আমি জাস্ট বলবো মাথা ঘুরিয়ে দিয়েছে, হোশ ওর গায়ে ভাই। এটা কি স্টোরি ছিল! ওফ ওফ ম্যান, দ্যাট ইজ আ ফায়ার গ্লোয়িং কাইন্ড অফ দ্য মাস্টারপিস এপিসোড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব চাইতে বেশি ভয়ঙ্কর সুন্দর লেগেছে জাকির দাদার যে নিজের একটা অলৌকিক শক্তির কথা এখানে উল্লেখ আছে, যে সে চাইলে তার রূপকে আরেকটা জায়গায় পৌঁছে দিতে পারে। দিস ইজ কাইন্ড অফ অ্যামেজিং। আমি আসলে আই ক্যান নট এক্সপ্লেইন। আর স্মাইল কিন্তু আছে, উফ ম্যান, কি শুনলাম, উফ মজা আ গায় স্টোরিতে। বেশি জোস একটা স্টোরি আমার কাছে লেগেছে, অ্যান্ড আই বিলিভ আমার মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিকজ স্টোরি ওয়াজ OMG স্টোরি ছিল ম্যান। হোয়াট বিউটিফুল স্টোরি ছিল, দ্যাট ইজ লিটারালি অনেক বেশি ক্রিপি অ্যান্ড জোস স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ভাই। এবং এভাবেই দারুণ সব স্টোরি কিন্তু আমরা শোনানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বেসিক্যালি, বিকজ এরকম সুন্দর ঘটনা শুনলে আসলে মন ঠান্ডা হয়ে যায় ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইনশাল্লাহ খুব সুন আমরা কিন্তু আগামীকাল, আমি চেষ্টা করবো আগামীকাল আপনাদের জন্য আরেকটা এপিসোড নিয়ে আসার, ঈদ স্পেশাল 2। ইনশাল্লাহ সোলেমান জিনের ঘটনা পাবেন আপনারা। সো এই হচ্ছে বিষয়। আমি আশাবাদী যে ঈদ ঘটনা বা ঈদের যে ঘটনা স্পেশাল হওয়া উচিত সেরকম স্পেশাল ঘটনা আপনাদের উপহার দিতে পেরেছি, অ্যান্ড সামনেও পারবো। সো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল কথা হবে, আগামীকাল নতুন ঘটনা থাকবে, অ্যান্ড আমি লাইভে আসবো ইনশাল্লাহ আগামীকাল। ইনশাল্লাহ সময় করে লাইভে আসার চেষ্টা করবো। লাইভে আপনাদের সাথে ইন্টারাক্ট হবে, গল্প হবে, আড্ডা হবে, ইনশাল্লাহ অনেক কিছু হবে। সো এই হচ্ছে বিষয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।